বসতি স্থাপন করেন। সঙ্গে নিয়ে যান কুলদেবতাকে। সেখানে গড়ে ওঠে নতুন মন্দির। এখানে থেকে যায় বিগ্রহহীন এক প্রাচীন মন্দির। বাঁধ নির্মাণের জন্য বিস্তীর্ণ এলাকায় খোঁড়াখুঁড়ি হলেও অক্ষত থাকে মন্দির। মুকুটমণিপুর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে ধুধু প্রান্তরে অনাদরে পড়ে থাকা এই মন্দিরের টানে আসেন পর্যটক, ইতিহাসবিদ থেকে গবেষকরা। বাঁকুড়ার বাসিন্দা ও গবেষক অধ্যাপক সৌমেন রক্ষিত বলেন, ইট, চুন, সুরকির প্রলেপে তৈরি এই মন্দির গঠন রীতির জন্য আজও সমান আকর্ষণীয়। বাঁকুড়ার বাসিন্দা ও ক্ষেত্র সমীক্ষক সুকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে এর সংরক্ষণ প্রয়োজন। মুকুটমণিপুরের পর্যটন মানচিত্রে এই মন্দিরকে সঠিকভাবে তুলে ধরলে পর্যটকদের জন্য তৈরি হবে এক নতুন গন্তব্য। শীতে মন্দিরের আশেপাশে ডেরা বাঁধে পরিযায়ী পাখির দল। পুন্ডি সহ বিস্তীর্ণ এলাকায় মিলেছে আদি মানব গোষ্ঠীর ব্যবহৃত পাথরের বহু হাতিয়ার। কোনো এক সময়ে সমৃদ্ধ জনপদের শেষ চিহ্ন হিসাবে লক্ষ্মী জনার্দনের মন্দির আজও যেন মাথা তুলে শোনায় হারিয়ে যাওয়া এক সভ্যতার গল্প। সংবাদ পরিবেশন এখানে শেষ করছি। নমস্কার। কি সুন্দর খবরগুলো শোনালে, বৈশাখী। থ্যাংক ইউ। নতুনত্ব খবর, অজানা খবর, অজানা খবর ভালো হয়েছে। ছুটি ভাই দীপ্তি ম্যাডাম রেডি আছেন? পড়বেন? না না, আমি রেডি নাই। ও আচ্ছা, ছুটি ভাই পড়। ঠিক আছে। নমস্কার। আজ 15ই মে, হসলা বার্তায় সাপ্তাহিক নিউজ রিডিং এ প্র্যাকটিসে আমি শ্যামলী বসু কিছু খবর পড়ে শোনাবো। মেধায় মার অভাবী পুত্রের। মাঝে মাঝে চোখ জ্বালা করত উনুনের তাপে না একা থাকার কষ্টে। সংশয় হতো নিজেরই। চোখ মুছে দ্রুত রান্না চড়াতেন। স্নান খাওয়া সেরে বাসন ধুয়ে ছুটতেন ভাগীরথীর ঘাটে। খেয়া পেরিয়ে অটো বা টোটো ধরে স্কুলে। বাড়ি ফিরে 7-8 কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে হতো টিউশনে। ফিরে আবার ভাত ফুটিয়ে খাওয়া। পূর্ব বর্ধমানের কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাগর মণ্ডলের বছর দুয়েক এটাই ছিল দিনলিপি। বৃহস্পতিবার প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলে মেধা তালিকায় 9ম স্থানে নাম রয়েছে তার। বাবা মা পরিযায়ী শ্রমিক। পরীক্ষার পরে গুজরাটে বাবা মায়ের কাছে চলে গিয়েছেন সাগর নিজেও। একটি হোটেলে থালা বাসন ধোয়ার কাজ নিয়েছেন। মাসে শেষে 15,000 টাকা আসবে হাতে। ভবিষ্যতে স্নাতক স্তরে রাষ্ট্রবিজ্ঞান পড়া এবং তারপরে ইউপিএসসির পরীক্ষায় বসার প্রশিক্ষণ নিতে সহায় হবে এই টাকা, আশা সাগরের। নদিয়ার নৃসিংহপুরের বড়ডাঙ্গা পাড়ার একতলা বাড়ির মৃত্যুঞ্জয় মণ্ডল ও সুষমা মণ্ডলের তাদের 3 ছেলে মেয়ের মধ্যে সাগর ছোট। 2 মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। অভাবের তাড়নায় বছর 2 আগে গুজরাট চলে যান দম্পতি। মৃত্যুঞ্জয় একটি হোটেলের সাফাই কর্মী ও সুষমা এক বেসরকারি হাসপাতালে সাফাই কর্মীর কাজ নেন। তখন ঠাকুমার সাথে বাড়িতে থাকতেন সাগর। কিন্তু বৃদ্ধা অসুস্থ হয়ে ছোট ছেলের কাছে চলে যান। এরপরে একা থেকে পড়াশোনা চালিয়েছেন সাগর। মাধ্যমিকে পেয়েছেন 646। বিজ্ঞান বিভাগে পড়ার খরচ বেশি, তাই কলা বিভাগে পড়াশোনা শুরু করছেন। স্বয়ংক্রিয় ব্যবস্থায় অ্যাকাউন্টে পিএফ। কর্মী পিএফ এর টাকা তোলার ব্যবস্থা আরো সহজ ও প্রযুক্তি নির্ভর করে তুলতে উদ্যোগী হয়েছে অর্থ পরিষদ ইউপিএফ। বুধবার এক অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রভিডেন্ট ফান্ড কমিশনার রমেশ কৃষ্ণমূর্তি একথা জানান। তার দাবি, অবসরের সময়ে যাতে আপনা থেকেই পিএফ এর টাকা সদস্যের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে, শীঘ্রই সেই ব্যবস্থা আনবে ইউপিএফও। পাশাপাশি কর্মী চাকরি বদলের পরে যাতে স্বয়ংক্রিয়ভাবে টাকা নতুন অ্যাকাউন্টে স্থানান্তর হয় তারও পরিকল্পনা করা হচ্ছে। এখন সদস্য পিএফ জমা থেকে আংশিক টাকা তুললে বা অগ্রিম নিলে তা আবেদনের পর আপনা থেকে 3 দিনের মধ্যে তার অ্যাকাউন্টে ঢোকে। তবে সেই অঙ্ক হতে হয় 5 লক্ষ টাকার মধ্যে। সেই স্বয়ংক্রিয় ব্যবস্থাই অবসরের সময়ে পিএফ এর টাকা পাওয়ার ক্ষেত্রে কার্যকর করতে চায় ইপিএফও। চাকরি পাল্টালে কর্মীকে যাতে টাকা আনতে ফর্ম ভর্তি করতে না হয় সেই ব্যবস্থাও করছে তারা।
নতুন শ্রমবিধিতে পিএফ ব্যবস্থা সরলীকরণের পথে হাঁটা হয়েছে বলেও আজ জানিয়েছেন কৃষ্ণমূর্তি। 8ই মে 4 শ্রমবিধির বিজ্ঞপ্তি জারি হয়েছে। তার বক্তব্য, শীঘ্রই শুধুমাত্র কর্মী প্রভিডেন্ট ফান্ডের বিধিগুলি নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। শ্রম সচিব বন্দনা গুইন্দ্রানি জানান, ব্যবসা চালু ও সম্প্রসারণের পরিবেশ সহজ করা, সংস্থাগুলির হয়রানি কমানো ও কর্মী স্বার্থের মধ্যে ভারসাম্য রক্ষাই লক্ষ্য কেন্দ্রের। মুখ খুললেন চন্দ্রনাথের মা হাসি রানী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমার সন্তানের মতো, ওর ওপর পূর্ণ আস্থা রয়েছে। আমার ছেলের হত্যাকাণ্ডে জড়িত মাস্টার মাইন্ডকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, খুনের কারণও প্রকাশ্যে নিয়ে আসা হোক। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাড়িতে বসে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর কাছে এমনই আর্জি রাখলেন নিহত চন্দ্রনাথ রথের হতভাগ্য মা হাসি রানী রথ। গত 4 মে মঙ্গলবার ভোটের ফল ঘোষণা হয়। বাংলার গেরুয়া ঝড়ে খড়কুটো হয়ে যায় তৃণমূল। পরদিন অর্থাৎ বুধবার সন্ধ্যায় উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে খুন হয়ে যান শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। মায়ের চণ্ডীপুর বাসস্ট্যান্ড থেকে প্রায় 6 কিলোমিটার ভেতরে কুলুক গ্রাম, এখানেই চন্দ্রনাথের পৈতৃক বাড়ি। বাড়িতে বসেই শোক, হাসিরানী দেবী ছেলেকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি। মাঝে মধ্যেই ডুকরে কেঁদে উঠছেন তিনি। তাকে নিবিড় পরিচর্যায় রেখেছেন চন্দ্রনাথের ভাই সৌমেনের স্ত্রী। অসুস্থ হয়ে ছেলেও চন্দ্রনাথের হাড়হীন হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলছেন হাসিরানী দেবী। খানিকক্ষণ থেমে চোখের জল মুছে বললেন হাসিরানী দেবী। ফের আক্ষেপের সুরে বলতে শুরু করলেন, আমার সব শেষ হয়ে গেল। আমার ছেলে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুর একান্ত আপন ছিল, নিজের ভাইয়ের মতো ভালোবাসতেন, ওর সারাক্ষণই সঙ্গী ছিল। শুভেন্দুবাবু সিবিআই তদন্তে উপযুক্ত মনে করছেন, তাই তাদের হাতে তদন্তের ভার দিয়েছেন নিজে। আরজিকর মামলা সরল আরও এক ডিভিশন বেঞ্চ। এবার আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুনের মামলা থেকে সরে দাঁড়ালো বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ। মঙ্গলবার ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ জানিয়েছে, রাজ্য সরকার সম্ভবত একটি জুডিশিয়াল কমিশন গড়ছে। সুবিচারের স্বার্থে যে ডিভিশন বেঞ্চ পর্যাপ্ত সময় দিতে পারবে, সেই বেঞ্চে মামলার শুনানি হতে পারে বলে আমরা মনে করছি। তবে সিবিআই এদিন স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে, সেই রিপোর্ট আদালত গ্রহণ করে। আগে শুনানিতে বিচারপতি মান্থার বেঞ্চ চালিয়েছিল, আরজিকর মামলায় যদি প্রয়োজন হয় সিবিআই নতুন করে সাজাপ্রাপ্ত এবং অন্যান্য সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে পারবে। তদন্ত এগিয়ে নিয়ে যেতে যে কোনো ব্যক্তিকে জেরা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই নিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। গত মার্চে নির্যাতিতার পরিবারের করা মামলা থেকে অব্যাহতি নিয়েছিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সে সময় বিচারপতি জানিয়েছিলেন, ওই মামলার আদালত সময় দিতে পারছে না। নির্যাতিতা পরিবারের আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায় জানিয়েছেন, নিয়ম মতো এবার মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যাবে। তিনি শুনানির জন্য পরবর্তী বেঞ্চ নির্ধারণ করবেন। খেলার খবর। 28 মিনিটেই ম্যাচ জিতে থাইল্যান্ড ওপেন সুপার 500 প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে উঠলেন পি সিন্ধু। দুবারের অলিম্পিক পদকজয়ী 21-13, 21-15 ফলে হারান ডেনমার্কের এমিলিয়া সুলজকে। একই সঙ্গে পুরুষদের সিঙ্গলসও শেষ 8-এ উঠছেন লক্ষ্য সেন। 2021 বিশ্ব চ্যাম্পিয়নশিপ ব্রোঞ্জ জয়ী হারান চীনের ঝু ঝুয়ান চেনকে 21-12, 21-13 ফলে। এই ম্যাচটি চলে 39 মিনিট। সেমিফাইনালে ওঠে লড়াইয়ে সিন্ধুকে খেলতে হবে শীর্ষ বাছাই এবং বিশ্বের 3 নম্বর জাপানের আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে। পাশাপাশি লক্ষ্য মুখোমুখি হবেন দ্বিতীয় বাছাই থাইল্যান্ডের কুনলাউত উইতিতছানের। শুধু সিঙ্গলসেরই নয়, ডাবলসেও ভারতের সাত্বিক সাইরাজ রঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টির জুটি জয় পেয়েছেন। প্রাক্তন বিশ্বসেরা সাত্বিকরা 44 মিনিটে 21-12, 21-19 ফলে হারান মালয়েশিয়ার ব্রায়ান জেরেমি গুন্টিং ও মোহাম্মদ হাইলাককে। বিশ্বের 4 নম্বর সাত্বিকদের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ ষষ্ঠ বাছাই জাপানের তাকুমি নোমুরা উইচি শিমোগামি জুটি। তবে হেরে গিয়েছেন কিন্দমি শ্রীকান্ত। প্রাক্তন বিশ্বের 1 নম্বরে বিশ্ব ক্রমপর্যায়ে 47 নম্বরে থাকা চীনা তাইপের সু লি ইয়াং হারিয়ে দেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে হার মানতে বাধ্য হন শ্রীকান্ত।
ফল 16, 21, 21, 11, 18, 21। ম্যাচটি চলে 1 ঘন্টা 10 মিনিট। একই সঙ্গে ছিটকে গিয়েছেন তরুণ দেবিকা সিহাগো। চলতি বছরেই তিনি থাইল্যান্ড মাস্টার্স সুপার 300 খেতাব জিতেছিলেন। তিনি হারেন 21-13, 11-21, ফলে থাইল্যান্ডের পিচামন ওপাটনিপুতের কাছে। নমস্কার, খবর এখানেই শেষ করলাম। বাহ, বাহ, দারুণ। তাহলে আর কেউ পড়বে না? তাই তো দেখছি দিদিভাই কোথায় চলে গেছে। কোথায় চলে গেল কে জানে? তাহলে তো আমরা কাঁসার দেবীর মন্দিরে চলে যাই। হ্যাঁ, আমরা শুরু করে দিই। আমাদের শিউলির শরীরটা খারাপ, ও বললো যে আজকে জয়েন করতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, আমাকে শুরু করো। ঠিক আছে। নমস্কার, হসলা জ্ঞানে সবাইকে স্বাগত। তাহলে আমরা শুরু করব। আমাদের আলোচ্য বিষয় উত্তরাখণ্ডের আলমোড়া জেলার অবস্থিত কাঁসারি দেবীর মন্দির। আগের দিনে আমরা অনেকটা জেনেছি কাঁসারি দেবীর অবস্থান, পরিচয়, দেবীর মন্দিরের ইতিহাস এবং এই স্থানের ভ্যান অ্যালেন বেল্ট চৌম্বক শক্তির কথা। এমনকি স্বামী বিবেকানন্দ এই স্থানে ধ্যানে বসতেন এবং তার ডায়েরিতে বসে তিনি তার আধ্যাত্মিক অনুভূতির কথাও জানিয়েছেন। এসব অনেক কিছুই আমরা জেনেছি, তবে হয়তো আরো কিছু আমাদের অজানা আছে। তাই আমি অনুরোধ করব দেবাশিস স্যারকে আজকে তার আমাদের অজানা কিছু কথা জানাতে, কারণ যেহেতু সে নিজেও স্থানে গেছে এবং প্রত্যক্ষদর্শী। এরপরও যদি কারো আরো কিছু জানা থাকে নিশ্চয়ই বলতে পারে। অনুরোধ করব দেবাশিস স্যারকে শুরু করতে। আমার বলার মধ্যে সত্যি আমার অত্যন্ত সৌভাগ্য বলতে পারি, নিজেকে সৌভাগ্যবান যে আমরা গত বছরই ওই মানে ওই গুরুত্বপূর্ণ এবং যে মাহাত্ম্যপূর্ণ স্থানটি দর্শন করার সুযোগ পেয়েছি এবং ওই মন্দিরে বসে কাঁসার দেবীর মন্দিরটি সুন্দর, ছোট্ট একটু মন্দির, কিন্তু মূর্তিটি অদ্ভুত সুন্দর, যেন দেওয়ালে মানে হচ্ছে খোদাই করা মূর্তি। ওটা অ্যাকচুয়ালি স্বয়ম্ভু মূর্তি, তো সেই জন্যে ওই রকম ভাবে রাখা আছে আর কি, এবং নিত্য পুজো হয়। আর পাহাড় থেকে কিছুটা মানে সমতল থেকে কিছুটা উঁচুতে উঠতেও হয়, সেগুলো তো সবাই অনেকেই বলেওছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে ওই যেখানে স্বামীজি যে জায়গাটিতে বসে ধ্যান করেছেন, ওখানে তোরা একদম বসেছিলি, খুব ভালো। হ্যাঁ, আমরা ওই স্থানটি একদম একটুখানি ছোট্ট গুহা, খুব বেশি মানে গভীরতা নেই গুহাটি, অথচ মানে একজন কেন একটু কষ্ট করে দুজন বসে যেতে পারবে। হ্যাঁ, আমরা যখন গেলাম পৌঁছে দেখলাম একজন সাধু বাবা ওই গুহার ভেতরে বসে আছেন। একটি সামনে একটি ভোলানাথের পট রাখা আছে এবং উনি বসেছিলেন। তারপরে জানি না কেন উনি হঠাৎ করে উঠে চলে গেলেন। তখন আমরা ইয়ে করলাম যে তাহলে তো এই সুযোগটা নেওয়া যেতেই পারে, কারণ স্বামীজির যে জায়গায় বসেছিলেন আমরা সেই জায়গায় বসে নিজেদেরকে একটু ধন্য করি। তারপরে ওই জন্য একে একে সবাই ওইখানে বসে আমরা ছবি টবিও তুলেছিলাম। ওটা ছবিতে দেয়া অদ্ভুত জায়গাটি, মানে এত সুন্দর। যে জায়গাটাতে ওই গুহাটি আছে তার সামনেটি একটি যেন মনে হচ্ছে একটি অনেকখানা চাতালের মতো আছে, এবং সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার, তার ঠিক মাথার উপরে পাহাড়টির একটা অংশ এত সুন্দরভাবে বেরিয়ে আছে যেন মনে হচ্ছে ওই চাতালটির উপরে শেড দেওয়া আছে। মনে হচ্ছে তৈরি করা এরকম নাকি? তৈরি করা মনে হচ্ছে, অথচ কোনো সাপোর্ট নেই। নেই। চাতালটি পাহাড় থেকে বেরিয়েছে, মানে উপর থেকে। উপরে যেন এই আমরা আমাদের এখনকার যে কনস্ট্রাকশন হয় তাতে যেমন একটা করে শেড বের করে রাখি না বাইরের দিকে, হুম হুম হুম। ওই রকম যেন মানে ন্যাচারালি ওটা তৈরি হয়েছে। ওই শেডটি যেন তৈরি হয়েছে তার ঠিক নিচে গুহাটি, এবং তার একটুখানি গুহাটির বাইরেটায় ওইভাবে ওই শেডটা যতটা এরিয়া ততটা এরিয়া যেন একটা পুরো চাতাল। কি অপূর্ব। একদম পাহাড়ের উপরে, ওখান থেকে পুরো মানে আশেপাশের দৃশ্য সমস্ত কিছু দেখা যাচ্ছে পুরো। এখন তো তখনকার
সময়ে তো কোনো কিছুই ছিল না, জঙ্গলই ছিল ভর্তি। এখন তো প্রচুর জনবসতি হয়েছে এবং ওখান থেকে আলমোড়া শহরটিও বেশ মোটামুটি দেখা যায়। আর তারপরে ওই ঠিক ওর সামনে আরেকটি পাহাড় আছে একটুখানি গ্যাপে, সেখানে রাস্তা আছে যাবার। ওখানে আমরা ওইটাকে সম্ভবত হিপি পাহাড় বলে। হিপিরা ওখানে এসে বসতো। অ অনেক আগে সেই তখন থেকে ওটা হিপি হিল বলে পরিচিত হয়ে গেছে। যেটা হুম। অনেকেই বলেছেন ওটা। তো ওইখানে দেখলাম কয়েকটি একদম কম বয়সী মানে কলেজ স্টুডেন্ট বসে ধ্যান করছে ওই জায়গাটিতে। ওই জায়গাটাতে পুরো ওইটা কিন্তু পুরো প্লেন নয়। এই আমরা যেখানে ছিলাম তার থেকে একটু নিচে, একটু দূরে কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু পাহাড়টা ওই জায়গাটা পুরো ওই চাতালের মতো নয়। একটু যেন পাহাড় যেমন হয় অসমতল জায়গা কিছুটা পাথর মানে পাথরের চাই যেন বসে রাখা আছে। তো আমরা পরে শান্তনুকে ডেকে নিয়ে গিয়ে আমরা ওখানে শান্তনু ধ্যান-ট্যান করলো। তারপরে আমরা ৩ জন ছিলাম। বাকি সবাই তখন চলে এসেছিল। আমি, শান্তনু আর ছিল পিরু। আমাদের আরেকজন যে হোস্টলার একজন মেম্বার ছিল, টিম মেম্বার পিরু। তো হুম। দেখলাম যে কয়েকটি কম বয়সী মেয়ে ওখানে ধ্যান করছে। ওদেরকে শান্তনু বলল পিরুকে বলল, "পিরু তুমি একটু ওদেরকে ডাকো তো।" তো আমি ডাকলে অন্যরকম ভাববে। মানে একজন মহিলাকে ডাকলে যেমন ভালো কোনো অসুবিধে নেই। কিন্তু একজন পুরুষ যদি কোনো মহিলাকে কম বয়সী আ আ ডাকে একটু অপ্রস্তুত পড়ে যেতে পারে। তো এলো ওর ২ টি মেয়ে এলো। ওরা একটু হকচকে গেছে। ভাবছে যে আমরা ওদেরকে ডাকছি মানে আমরা হয়তো মন্দির কর্তৃপক্ষের কোনো লোক। হয়তোবা ওরা ভাবছে যে আমরা কোনো অপরাধ করলাম। হঠাৎ করে আমাদেরকে ওরা ভয় পেয়ে ডাকলো। গেছে। হ্যাঁ? ওরা তো ভয় পেয়ে গেছে। হ্যাঁ, একটু ভয় পেয়ে গেছে যেন। মানে কি ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারেনি। তো তারপরে উম আ যাই হোক ওরা পরে পিরু কথা বলল যে, "তোমরা কোথায় থাকো? কি ব্যাপার? কোথায় এখানে এসে ধ্যান করছো দেখে খুব ভালো লাগলো।" আমরাও সবাই কথা বললাম। তখন ওরা একটু বেশ ভরসা পেল। মানে এবং আনন্দ পেল যে আমরা যে ওদেরকে অ্যাপ্রিশিয়েট করছি ওদের ধ্যানটাকে। অ্যা যে এই এতটুকু বয়সে তোমরা এখানে এসে ধ্যান করছো স্বামীজির পথে চলেছো, আদর্শে চলেছো। সেইটাকে ওদেরকে বোঝানোর পর খুব এটা বেশ আনন্দ পেল যে হ্যাঁ, যাক আমরা অপরাধ করিনি কিছু। আমাদেরকে বরং উৎসাহই দিচ্ছে। তো সেই দেখলাম ওখানে আরো কয়েকজন ছিল ধ্যানরত অবস্থায় ওই কম বয়সী। আরো এমনি মন্দিরের ভেতরে আরেকটু ওই এর উপরে আরেকটু উঁচুতে কাঁসার দেবী মন্দিরটা পার হয়ে আরেকটু উঁচুতে একটা শিব মন্দির ছিল এবং সেটা অনেক পরে হয়েছে যা বোঝা গেল। একদম মানে ডেকোরেটেড ওই মানে টাইলস-ফাইলস বসিয়ে ফ্লোর টাইলস-ফাইলস বসানো এবং বাগান-টাগান করা আছে। ওটা অনেক পরে তৈরি। তো ওই জায়গাটিও বেশ সুন্দর। ধ্যান করার জন্য খুব উপযুক্ত জায়গা। আ বেশ ভালো লাগলো ওটি। তারপরে তো ওই কাঁথার আর হ্যাঁ, পাইন গাছ তো আছেই, ভর্তি পাইন গাছ একদম চতুর্দিকে শুধু পাইন আর ছড়াছড়ি। আ সুন্দর পরিবেশটি এত সুন্দর মানে সত্যিই খুব ভালো লেগেছিল। ওইখানে আরো একটি জায়গা ছিল যেটা আমরা এর মধ্যে আলোচনায় আসেনি। সেটা হচ্ছে কাঁকড়া ঘাট, কাঁকড়ি ঘাট, কাঁকড়ি ঘাট। সেটা আলমোড়া থেকে ৭ কিলোমিটার দূরে। উম আ কাঁকড়িঘাট হচ্ছে নদীর ধারে। ২ টি নদী আছে। সেই একটি ২ টি নদীর একদম সংযোগ মানে সঙ্গম। সেই স্থানে ওটি নদীর লেভেলে মানে পাহাড় থেকে খুব হাইটে নয়। ওইখানেও স্বামীজি বসে ধ্যান করেছিলেন একটি অশ্বত্থ গাছের নিচে। সেই ও অশ্বত্থ গাছটি কিছুদিন আগে ওটি আ মারা যায়। মানে অশ্বত্থ গাছটি কোনো কারণে মরে যায়। পরে ঠিক ওই জায়গাতেই একটি অন্য অশ্বত্থ গাছ লাগানো হয়েছে। সেটি আমরা দেখলাম সেটি এখনো খুব একটা বড় হয়নি। সেই গাছটিকে সুন্দর করে বাঁধানো-টাধানো আছে এবং পাশে স্বামীজির একটি মূর্তি আছে। ওখানে স্বামী অভেদানন্দের খুব প্রভাব ছিল। সেই অভেদানন্দজির মন্দির আছে, পাশে ঠাকুর মায়ের মন্দির আছে এবং ওখানে ওই জায়গাটিও অত্যন্ত সুন্দর। নদীর একদম ধারে শান্ত শিষ্ট একদম পরিবেশ। আর আমরা গেছিলাম একদম সকালে। মানে আমরা 6:30 পৌনে 7 টার মধ্যে বোধহয় ওখানে পৌঁছে গেছি। ফাঁকা কেউ কোত্থাও নেই। শুধু আমরাই। এত সুন্দর লেগেছে ওই জায়গাটি, ওই স্বামীজির ওই জায়গাটা। ওখানেই স্বামীজি সেই পেয়েছিলেন ম্যাক্রো থেকে মাইক্রো যে জ্ঞান, ও আচ্ছা, তো এই কাঁকড়াঘাট জায়গাটার নাম? কাকড়িঘাট, কাকড়িঘাট। কাঁকড়িঘাট। হ্যাঁ, ম্যাক্রো থেকে মাইক্রো ওইখানে ধ্যান করার পর এসে অভেদানন্দকে বলেছিলেন, "এইখানেই আমি ম্যাক্রো থেকে মাইক্রো পথের সন্ধান পেলাম।" ওই জায়গাটি দর্শন করেছিলাম। ওইটিও খুব সুন্দর।
খুব ভালো লেগেছিল এবং ওই নদীতে খুব সুন্দর মাছ আছে, প্রচুর মাছ। আর একদম যেন মনে হচ্ছে হাত দিয়ে ধরা যাবে। অথচ নদীটা খুব ডেপথ নয়। খুব ডিপ যে নদী তা কিন্তু নয়। সুন্দর জল বয়ে চলেছে আর মাছগুলো একদম দেশি মাছ। দারুণ সুন্দর মাছ ছিল। ম্যাক্রো থেকে মাইক্রো বলতে কি ওটা একটু বল? মানে ওইটা অ্যাকচুয়ালি ওটা একটু ওই গভীর জ্ঞানের ব্যাপার। মানে ওই আমরা যেগুলো মা বলি না যে ব্যষ্টি আর সমষ্টি। এই যে আচ্ছা, সমষ্টি থেকে ব্যষ্টি হওয়া মানে একত্ববোধ, যে অদ্বৈতবাদের ব্যাপারটা যেটা, দ্বৈতবাদ থেকে অদ্বৈতবাদ। হুম, সেই সেই বিষয়টা আরকি যে না আমরা সাধারণত দ্বৈতবাদে বিশ্বাসী তো। সেই হুম, অদ্বৈতবাদটা আমরা কখনো বুঝতে পারি না যে ঈশ্বর এক, ব্রহ্ম এক, অন্য কেউ নেই। সেই তার থেকেই বহুত্বের সৃষ্টি। তো সেই যে বহুত্ব আর তার থেকে যে একত্ববাদ, বহুত্ব থেকে একত্ববাদ, ওইটাই বলছেন যে ম্যাক্রো থেকে মাইক্রো। মানে ওই অনুভূতিটা স্বামী বিবেকানন্দর হ্যাঁ, ওখানে স্বামীজির ওইখানে গিয়ে ওই বহুত্ব থেকে একত্বের যে অনুভূতি ওইখানে মানে ব্রহ্ম সম্বন্ধে যে জ্ঞান, সেই জ্ঞান বলা যেতে পারে ওখানে ওনার হয়েছিল। কি মাহাত্ম্য এখানে একটা ওই সুন্দর বোর্ড আছে, বোর্ডে সমস্ত কিছু লেখাও আছে। দারুণ সুন্দর, খুব ভালো লেগেছিল ওই জায়গাটি, কাঁসারদেবী আর কাকড়িঘাট। আমাদের মানে সত্যিই ওই দুটি জায়গা যেন আমাদের মনে এখনো সারা জীবন গেঁথে থাকবে। কারণ এই ধরনের জায়গা বা এই ধরনের মানে স্বামীজির স্পর্শ পাওয়ার জায়গা আমরা দর্শন করতে পারলাম, সেখানে পৌঁছতে পেরেছি। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। তোরাও ধন্য রে। এবং হসলা জন্যেই এটা হয়েছে। হসলাই তো নিয়ে গেছিল আমাদের সবাইকে। হসলার ওই আলমোড়ার যে ট্যুরটা পুরোটাই হসলার দৌলতেই হয়েছিল বলা যায়। তো নিশ্চয়ই অনেক ধন্যবাদ সেজন্য হসলাকে। আমরা আহ, অদ্ভুত কয়েকটি স্থান দর্শন করার সুযোগ পেয়েছি। খুব ভালো লাগলো সত্যি, এগুলো শুনতে এত ভালো লাগে এইসব জায়গা, কত হ্যাঁ, সুন্দর ওখানে স্বামীজির পুরো ইয়েটাই তো স্বামীজিকে নিয়ে আছে ওখানে, যে জায়গাটায় সেই স্বামীজি একদম মানে ইয়েতে অনাহারে আহ তৃষ্ণায় কাতর হয়ে গেছিলেন, যেখানে একজন সেই অর্ধেকটি শশা খাইয়েছিলেন, এসে হ্যাঁ, তার প্রাণ বাঁচিয়েছিলেন। ওই জায়গাটাও আমরা দেখেছি। বাহ, কিন্তু জায়গাটা সেরকম ভাবে কোনো সংরক্ষণ করা নেই। হ্যাঁ, ওই জায়গাটায় তো কিন্তু ওইসব যা মাহাত্ম্যপূর্ণ জায়গা তো ওগুলো দেখলেও ভালো লাগে, মানে অনুভবেও অনেকটা আধ্যাত্মিকতার ফিলিংস আছে আর কি। নিশ্চয়ই ওইসব জায়গা ভাবতেও ভালো লাগে। মানে অদ্ভুত ব্যাপার যে ওই সময় যখন 1800 সম্ভবত 1890 সালে, তখন তো পুরো জঙ্গল। মানে আমরা ভাবছি যে ওখানে দাঁড়িয়ে তখন তো পুরোটাই জঙ্গল এবং হিংস্র পশু পাখি জন্তু জানোয়ারে ভর্তি। সেইখানে ওই যে মানে ওই যে ইয়েটা আছে, ম্যাগনেটিক ফিল্ড, হাই ম্যাগনেটিক ফিল্ড, ওইটারই আকর্ষণের সম্ভবত। কারণ ওই স্থানটি স্বামীজি নির্বাচন কেন করলেন এত স্থান থাকতে? জঙ্গলের ভেতরে গিয়ে ওখানে ওই অতটা উঁচুতে উঠে হিংস্র জন্তু জানোয়ারদের সামলে ওই একটি গুহার আবিষ্কার করলেন তিনি, যে এখানে বসে ধ্যান করার মতো উপযুক্ত পরিবেশ পাওয়া যাচ্ছে। তো অদ্ভুত সেটাই যে এই জায়গাটি কি করে তিনি পছন্দ করলেন আর কিভাবেই তো না, মানে এটা ইয়ে ছাড়া তো সম্ভব নয়, এটা ঈশ্বরের কৃপা ছাড়া সম্ভব নয়। কৃপা, তারপরে একাত্ম হয়ে চিত্ত, মানে তার চিত্ত একাত্ম হয়েছিল তবেই সেটা অবশ্যই, একদম মানে ওই জায়গাটি যে পছন্দ করেছিলেন উনি, মানে অদ্ভুত জায়গা। কতখানি গভীরতা ছিল সেই একাত্মতার মধ্যে বা হ্যাঁ, আধ্যাত্মিক চিত্তের হ্যাঁ, মধ্যে। কিভাবে গেছিলেন? তখন তো কোনো যানবাহন ছিল না, পুরোটাই পায়ে পায়ে হেঁটে পায়ে হেঁটে ওই জঙ্গলের মধ্যে দিয়ে পথ তৈরি করে গেছেন ওই হিংস্র জন্তু জানোয়ারদের সামলে। অদ্ভুত, মানে কোনো অস্ত্র নেই হাতে, কিচ্ছু না, খালি না, একটি লাঠি ছিল। মানে হিংস্র জন্তু জানোয়াররাও বুঝেছিল যে হ্যাঁ, হ্যাঁ, জন্তু জানোয়াররা বোধহয় ভয় পেয়ে বেরিয়ে অন্যদিকে চলে গেছিল। হ্যাঁ, মানে একে একে ক্ষতি করা যাবে না। যাবে না, হ্যাঁ, একদম। মানে ওইখানে গেলে সত্যি মনটা কেন অন্যরকম হয়ে যায় একটু। যেন কোন একটা অন্যরকম পরিবেশ, অন্যরকম মানে এর মধ্যে পৌঁছে যায়। একটা আবর্ত যেন স্বামীজিকে ঘিরে আছে। মনে হচ্ছে যেন স্বামীজি বসে আছে। আর ওখানে একটি মূর্তি আছে স্বামীজির, এত সুন্দর, মানে মনে হবে যেন একদম জীবন্ত। হঠাৎ বসে করে দেখলে মনে হবে জীবন্ত মূর্তি একদম।
শিল্পী সেও ধন্য, যে বানিয়েছে সেই শিল্পী সেও ধন্য, সত্যি তার হ্যাঁ, মধ্যে অবশ্যই অবশ্যই। 100 বার। ঠিক আছে, অন্য কেউ বলুক। হ্যাঁ, আর ঠিক কিছু বলো গো। তৃপ্তি, রিনা, হ্যাঁ, বলছি এরপরেও আর নতুনত্ব কিছু বলার মতো নেই, যেগুলো বললে সেগুলো একই শোনাবে আর কি, মানে যেগুলো আগে শুনেছেন। আজকে দেবাশিস স্যারের কাছ থেকে যেগুলো শুনলাম সেগুলো তো একদম উনি ওখানে গিয়ে দেখে এগুলো বর্ণনা করলেন, আর আমরা যেগুলো পড়ে পেয়েছি সেগুলো তো ওই একই রকমের লাগবে আর কি। পম্পাদি কিছু নতুনত্ব দিতে পারেন নাকি? পম্পাদি, পম্পাদি, আমি খুলে শুনতে বসলাম। বুঝছিলাম, পরে দেখা যাবে। তোমরা বলো, আমি শুনছি। দেখি শুনি। তৃপ্তি কোথায় চলে গেল? তৃপ্তি, যাইনি গো, আমি শুনছি। ওই একই যেগুলি প্রথম থেকে ঐতিহাসিক ঘটনা, পৌরাণিক ওইগুলি ওই রকম ভাবে একটু আধটুকু আমি করে রেখেছি। সেটাই হুম। বলো, শুনি, শুনতে লাগে। তারপর কি বলছো? বলছি বলো না, শুনি, তুমি যতটুকু জেনেছো বলো। আচ্ছা, হ্যাঁ, ওইটুকু আমি ওইটাই বলছি যে আমি আজকে প্রথমে এটাতে জয়েন করলাম। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, আমরা আজকে এই টপিকটা আজকে শেষ করে অন্য টপিকে যাবো। হ্যাঁ। তো আমি এইটুকুই পেলাম যে উত্তরাখণ্ডের আলমোড়ার কাছে কাসাই পাহাড়ে অবস্থিত এই মন্দিরটি আধ্যাত্মিকতায় বিজ্ঞানের এক অদ্ভুত মিলনস্থল। এই প্রাচীন শক্তিপীঠকে ঘিরে আছে যেমন পৌরাণিক ইতিহাস, তেমনই রয়েছে মহাজাগতিক ও ভূচৌম্বকীয় গবেষণা। হিন্দু ধর্মগ্রন্থ দেবী ভাগবত পুরাণ এবং শ্রী শ্রী চণ্ডী অনুসারে এই কাসাই পর্বতেই দেবী দুর্গা কৌশিকী রূপ ধারণ করে মানব জাতির ত্রাস, অসুর, শম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন। আর তারপরেই তিনি এখানে স্থায়ীভাবে অধিষ্ঠিত হয়েছিলেন। এটা তো আমরা আগের দিন জানিনি, এটা নতুন হ্যাঁ। ভালো। নতুন যেটুকু আমি পেয়েছি ওইটুকুই বলছি। আর মন্দিরের গর্ভগৃহটিতে একটি বিশাল প্রাকৃতিক পাথুরে গুহার মধ্যে অবস্থিত ছিল। লোকমুখে বিশ্বাস, গুহার ভেতরে দেবীর বাহন সিংহের একটি প্রাকৃতিক অবয়ব খোদাই করা অবস্থায় দেখা যায়। আর এখানে দেবীকে নবদুর্গা ষষ্ঠ রূপ বা কাত্যায়নী রূপে বিশেষভাবে পূজা করা হয়। বৈজ্ঞানিকরা গবেষণা করছেন যেগুলি নিয়ে, সেগুলি কাসাই দেবী মন্দিরটি কেবল ধর্মীয় বিশ্বাসের স্থান নয়, এটি বিশ্বজুড়ে বিজ্ঞানীদের কাছে এক গভীর কৌতূহলের বিষয়। মার্কিন মহাকাশ সংস্থা নাসা এবং অন্যান্য ভূবিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী কাসার দেবী মন্দিরটি পৃথিবীর ভ্যান এলেন বেল্ট, অর্থাৎ পৃথিবীর ঘিরে থাকা অত্যন্ত শক্তিশালী মহাজাগতিক চার্জযুক্ত কণার একটি বিকিরণ বলয়, যা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই মন্দিরের মাটির নিচে বিশাল পরিমাণ একটি ভূচৌম্বকীয় উপাদান আছে। এই চৌম্বকীয় বলয়ের রেডিয়েশন ব্যান্ডে কিছু ফাঁক থাকার কারণে এখানকার বায়ুমণ্ডলে তীব্র ভূচৌম্বকীয় টান বা প্যারাম্যাগনেটিজম সৃষ্টি হয়। এইরকম তো পৃথিবীর 3টি স্থান আছে, যেগুলি হলো পেরুর মাচু পিচ, ইংল্যান্ডের স্টোনহেঞ্জ আর ভারতের এই কাসার দেবীর মন্দিরটি। বিজ্ঞানীদের মতে কাসার দেবীর এই উচ্চ ভূচৌম্বকীয় ফ্রিকোয়েন্সি মানুষের স্নায়ুতন্ত্র, মস্তিষ্কে ধ্যানের প্রভাব ফেলে। মানসিক নিরাময় হয় এখানে এলে। কোনো অতিরিক্ত প্রচেষ্টা ছাড়াই মন স্বয়ংক্রিয়ভাবে শান্ত, উদ্বেগহীন ও ধ্যানের গভীরে নিমগ্ন হয়। পরিশেষে এই বলতে পারি, এই চৌম্বকীয় আধ্যাত্মিক টানেই যুগ যুগ ধরে বহু
সাধক, বুদ্ধিজীবী, কবি বারবার ছুটে এসেছেন। যেমন আমাদের স্বামীজি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বহু শিল্পী যেমন গায়ক বব ডিলান, বিভিন্ন বৌদ্ধ পণ্ডিত, আরো অনেকে। এই স্থানটি মুনি ঋষিদের সাধন বা ধ্যানের জন্য অতি নির্জন ও পবিত্র স্থান, যা আধুনিক বিজ্ঞানীদের গবেষণাতেও প্রমাণিত। এইটুকুই আমি পেয়েছি গো। অনিতা, হ্যাঁ, না আমি কিছু বলবো না, আমি ঠিক জানি না আর কি। মিউট করেন। ছোট ভাই, হ্যাঁ বল। কয়েকটা ছবি আমি শেয়ার করছি। ছবি না, এই জায়গাটা নেটটার মতো করা আছে, একটু বসে আছে সামনে। দেখতে পাচ্ছ না? হ্যাঁ এবার দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এই যে